আমি বিজয় দেখেছি কিভাবে আমার চোখে ৩৬ জুলাই অথবা ২৪-এর যে গণঅভ্যুত্থান সেটি একটু বলার জন্যই আজকের এই আলোচনা। হ্যাঁ, আমি আমার সব আলোচনায় অনেক রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। আজকে আমি অন্য কারোর রেফারেন্স দিব না, শুধুমাত্র আমার রেফারেন্স নিয়েই আমি আলোচনা করব, যেন সময়ের দর্পণ হিসেবে এগুলো আমরা ভাবতে পারি, আমি ভাবতে পারি এবং আমার স্মৃতির পাতায় এগুলোর একটা ডকুমেন্টেশন থাকে। আমি যদি নিউ ইয়র্কে থাকি, এখানে তখন ৪ আগস্ট, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি লিখেছি যে ৫ আগস্ট ঢাকায় তখন সুবহ সাদিক। এই পোস্ট দেওয়ার পরও ৩-৪ ঘন্টা ঢাকার পয়েন্টগুলোতে কোনো মানুষ জড়ো হতে দেয়নি, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম আজ গণমানুষের দিন। কি লিখেছিলাম যে কোটি মানুষ এরই মধ্যে ঢাকার অভিমুখে, বিজয় অথবা মৃত্যু, আমাদের আর ফেরার কোনো রাস্তা নেই। এমনি লিখেছিলাম কোটি মানুষ ঢাকার অভিমুখে, না এমনি লিখিনি। কেন লিখিনি সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। তার আগ দিয়ে এখানে যেসব মানুষ কমেন্টস করছেন, সেই কমেন্টসের একটি কমেন্টস ধরেই আমার মনে হলো যে না, এই আলোচনাটা করা উচিত। তিনি লিখেছেন, আমার জানা মতে গণঅভ্যুত্থান শব্দটি ২০২৪-এর জন্য প্রথম আপনি ব্যবহার করেছিলেন। আপনার কথায় ক্রিস্টাল শিহরণ জাগে। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইয়া, শ্রদ্ধা করি আপনাকে। আমি উত্তর লিখেছি যে আমি কোনো ক্রেডিট নিতে চাই না, এই অর্জন আমাদের সম্মিলিত সবার। কিন্তু পরে আমার মনে হয়েছে যে না, আমাদের এই যে অর্জন ২৪-এর যে গণঅভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটাকে বলছি, সেই স্বাধীনতার পেছনে কিছু কিছু মুহূর্ত, ক্ষণ তো খুবই গুরুত্বপূর্ণ, কিছু কিছু শব্দ খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোর দিনপঞ্জি যদি আমরা লিখে রাখতে পারি, এটি আমাদের এই বিজয়ের যে স্মৃতি, স্পিরিট, সেটি কখনো ম্লান হবে না। যেমন প্রথম যদি আমি শব্দচয়ন দেখি, তাহলে এটি যে একটি গণ অভ্যুত্থান, সেটিকে নাম করার একটা বিষয় ছিল। তারপরে এক দফা, শেখ হাসিনার পদত্যাগ, এক দফা, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যখন জুলাই মাস শেষ, অগাস্ট মাস পড়বে, অগাস্ট মাসে নিলেই তো জাতীয় শোক দিবস, কিন্তু আমরা এটিকে আগস্ট মাসে নিতে চাইনি। আমরা বলেছি এটা জুলাই মাস চলমান। সো জুলাইকে টানতে ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৬ জুলাই পর্যন্ত যে টেনে নেওয়া, এই সমস্ত শব্দগুলোই ছিল এই বিজয়ের পেছনের কিছু শব্দের ব্যবহার। এবং এই এই শব্দগুলো কিভাবে মানুষকে তখন ত্বরান্বিত করেছে এবং কিভাবে বিজয়ের গন্ধটা মানুষের নাকে ঢুকিয়ে দেওয়া যায়, সেজন্য অনেকেই অনেকভাবে অবদান রেখেছেন। আমি অন্য কারোর অবদান নিয়ে আজকে আলোচনা করছি না। আমি কতটুকু ভূমিকা রাখতে পেরেছিলাম সেটি আমার জন্য একটু সন্নিবেশিত করার চেষ্টা করছি। ভাবলাম মানুষ জানতে চায়, আমাকে কমেন্টস করেও লিখেছেন যে না, এই দিনপঞ্জি নিয়ে আপনার একটা মূল্যায়ন চাই। আমি আমার মূল্যায়নটা করছি। নির্বাচনে ২০২৪ সালের নির্বাচনে আলোচনার পর ৫ মাস পর প্রথম ৭ জুলাই আমি আলোচনাটা শুরু করলাম। তার আগে ১ জুলাই থেকে ছাত্ররা মাঠে আন্দোলন করা শুরু করেছে। এই আন্দোলন যখন শুরু হয়, তখন প্রথম দিকে অনেকেই অনেক রকম কথা বলার চেষ্টা করেছেন, এটিকে নেগেটিভভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু আমি ৭ জুলাই যখন প্রথম এই আলোচনা শুরু করলাম, তখন আমি শিরোনাম দিয়েছিলাম যে আন্দোলন করেই আদালতের রায় পরিবর্তন সম্ভব। আন্দোলন করেই আদালতের রায় পরিবর্তন করা যায়। সেই আদালত যদি হয় সরকারের আজ্ঞাবহ, তাহলে তো আন্দোলন করে প্রয়োজনে আদালত ব্যবস্থার প্রতি চপটাঘাত করাটাও শিক্ষার্থীদের একটা বড় দায়িত্ব হয়ে পড়ে। কেন বলেছিলাম? তার একদিন আগে প্রধান বিচারপতি হাসান তৎকালীন, তিনি বলেছিলেন যে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না, ছাত্রদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য। এবং মনোবল ভাঙার জন্য আরও উপকরণ ছিল রাস্তায়। কিন্তু আমি বলেছি যে না, আন্দোলন করেই আদালতের রায় পরিবর্তন সম্ভব। আমি উদাহরণ দিয়েছিলাম যেভাবে ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ করে আন্দোলন করেই কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডকে ফাঁসিতে রূপান্তরিত করেছিল তৎকালীন শাহবাগের আন্দোলনকারীরা। সেই উদাহরণ টেনে বলেছিলাম যে আন্দোলন করেই আদালতের রায় পরিবর্তন সম্ভব। বারবার বলছি যে এই অর্জনের ক্রেডিট আমি নিতে চাই না, কিন্তু আমি কেবল আমার দিনপঞ্জিগুলো নিয়েই আমি আলোচনাটা করতে চাই, একটু আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য যে কিভাবে অভ্যুত্থান শব্দটি এসেছিল আমাদের মনোজগতে, কিভাবে এক দফার ঘোষণাটি এসেছিল, যে এক দফা না আসলে আমাদের বিজয় আসতো না। তো এরপরে আমি ৭ জুলাইয়ের পরে নানা রকমভাবে আন্দোলন চলছিল, কিন্তু যখন ১৫ জুলাই আমাদের এই যে
ইতিহাসের 24-এর যে অর্জনের প্রথম ছবি অর্জন ত্যাগ আমাদের সামনে আসলো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যে বন্ধ করে দেওয়া হয় রাত্রে ছাত্রদের আন্দোলনের চাপে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করার আগ দিয়ে যেসব ঘটনা ঘটেছিল আপনারা সেই মনে রাখবেন যে এক ছাত্রীর যে ছবি, রক্তমাখা ছবি, সে দেয়াল দিয়ে পালানোর চেষ্টা করছে এবং ছাত্রলীগ বহিরাগত অনেককে নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর যে হামলে পড়েছিল এবং তাতেই বারুদের মতো ক্ষেপে উঠেছিল শিক্ষার্থী সাধারণ ছাত্ররা। স্লোগান উঠতে শুরু করলো যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তার একদিন আগে এই স্লোগান উঠেছিল। সেই স্লোগানের প্রেক্ষিতেই কিন্তু ছাত্রলীগ এবং সরকারের সব বাহিনী হামলে পড়ে এবং ওবায়দুল কাদের নির্দেশ দেয় যে যারা এই রাজাকার স্লোগান দিয়েছে তাদের জবাব ছাত্রলীগ দেবে। সেই ছাত্রলীগ জবাব এমনভাবে দিয়েছিল যে সেই দিন আমাদের সমস্ত শিরায় উপশিরায় শিহরণ, আমাদের বিদ্রোহের দামামা বেজে উঠেছিল প্রথমবার। এর পরের দিনের ঘটনা ঘটেছিল আবু সাঈদের মৃত্যু। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করলেও ঢাকা শহরের সব জায়গায় ছেলে মেয়ে রাস্তায় নেমে এসেছিল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ যিনি শহীদ হয়েছেন, এই আন্দোলনের মূর্ত প্রতীক হয়ে গিয়েছেন, তার মৃত্যুর পরে যেই আলোচনাটা আমি করেছি সেই আলোচনা সেদিনই আমি বলেছি যে এই যে প্রাণের ত্যাগ, এই প্রাণের ত্যাগ বৃথা যাবে না, এটার একটা অর্জন হবেই, এটাতেই বিজয় আসবে। শহীদ সাঈদ পুলিশের বন্দুকের সামনে একবার নয়, দুইবার নয়, অনেকবার বুক হাত উঁচু করে দাঁড়িয়ে গেছেন। এই ছবিটি এখন দেয়ালে দেয়ালে ঘুরছে। সময় আসে কিছু কিছু ছবি ইতিহাস হয়ে যায়, কিছু কিছু চরিত্র সাহসের বাতিঘর হয়ে দাঁড়ায়। সাঈদ যারা আন্দোলনের জন্য লড়ছে, যেসব শিক্ষার্থী, তাদের জন্য সাহসের বাতিঘর। এখন শুধু সাঈদ না, শেষ খবর পর্যন্ত আমি যতদূর জেনেছি অন্তত 6 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। আহত হয়েছে অগণিত শিক্ষার্থী। এদের রক্ত বৃথা যায় না, যাবে না, যেতে পারে না। আমি স্পষ্ট করে বলার চেষ্টা করেও অনেকখানি বলিনি, কেননা আমি কোনো আন্দোলন কিংবা কোনো গণ অভ্যুত্থানের সূত্রপাত যখন আস্তে আস্তে বিকশিত হচ্ছিল তখন আমি বারবার চেষ্টা করেছি যে একদম কংক্রিট কোনো কথা না বলতে, কেননা আমি এর আগে দেখেছি 2024 সালের নির্বাচনেও আমার অনেক ভাবনা বাস্তবতায় রূপ নেয়নি, 2018 সালে তো নেয়নি। সুতরাং এক্ষেত্রে আমাকে সাবধানতা অবলম্বন করতে হয়েছে। এজন্য আমি সরাসরি কোনো মন্তব্য করছিলাম না, কিন্তু আমি বলেছিলাম যে নতুন অর্জন সন্নিকটে, এই ত্যাগের রেজাল্ট আসতে বাধ্য, এই রক্ত বৃথা যেতে পারে না। 16 জুলাই যেদিন আবু সাঈদের মৃত্যু হলো সেই দিন রাত্রে কারফিউ জারি করলো। কারফিউ জারি করার সাথে সাথে কি হলো, ইন্টারনেট বন্ধ করে দিল, সমস্ত বিশ্ব থেকে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেই বিচ্ছিন্ন হওয়ার প্রেক্ষিতে আমরা আর কোনো রকম সংবাদ পাচ্ছিলাম না, বাংলাদেশের মানুষও সংবাদ পাচ্ছিল না, এমনকি বাংলাদেশের টেলিভিশন এবং অন্যান্য সংবাদ মাধ্যমে কোথাও হতাহতের ছবি নেই, সংখ্যা নেই। প্রথম আলো এবং আরও দু একটি দৈনিক চেষ্টা করেছে দু একজনের ছবি দিতে, দু একটি হত্যাকাণ্ডের খবর ছাপাতে, কিন্তু টেলিভিশনগুলো ছিল একেবারেই প্রত্যেকটা টেলিভিশন বিটিভি। তো আমি চেষ্টা করেছি যে এই যে কারফিউ ভেঙে জনতা যে রাস্তায় পুলিশের সাথে আর্মির সাথে ছোট ছোট করে বিদ্রোহ করছে সেটি তুলে ধরার জন্য, যেন মানুষের মনোবল না ভেঙে যায় যে না, শেখ হাসিনা দমন করে ফেলেছে। কারণ টেলিভিশনগুলোতে কোনো সংবাদ নেই, পত্রপত্রিকায় খুব চাপের মধ্যে তারা কাজ করছে। আমরা যারা বাইরে থেকে ইউটিউব এবং অন্যান্য বিষয়ে সংবাদ পর্যালোচনা করছিলাম, একটা উদ্দেশ্য ছিল জনতার মনোবলকে চাঙ্গা রাখা, যে না, কারফিউ উপেক্ষা করে জনগণ ঢাকার রাস্তায় লড়াই করছে। এরপরে 22 জুলাই আমি নতুন একটি আলোচনা করলাম, সেই আলোচনার নাম ছিল বাইনারি ভুলের ক্রমাগত ফাঁদে আটকা পড়ছেন শেখ হাসিনা। তো বাইনারি ভুলের ফাঁদটা কি? সেটা হলো যে একটা ভুল করছেন, সেই একটা ভুলের পরিণতিতে তাকে 10টা ভুল করতে হচ্ছে। শেখ হাসিনা বাইনারি ভুলের ফাঁদে আটকা পড়েছেন এবং এই আটকার পরিণতি কি সেটি নিয়ে জল্পনা কল্পনা চলছে। 2024 সালের নির্বাচনের যখন আগে কথাবার্তা বলা শুরু করলাম এবং তখন আমি অনেক ভিডিওতে আমি বলেছি যে নির্বাচনটা হয়তো করে ফেলবেন শেখ হাসিনা, কিন্তু নির্বাচন করে ফেলার পরে যে জনরোষ, জন অসন্তোষ, জন উত্তাপ তৈরি হবে, এর সাথে অর্থনৈতিক সংকট, এই সব কিছু তিনি সামাল দেবেন কিভাবে? কেন?
এই যে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করছেন, মনে করছেন যে আন্দোলন থেমে যাবে, ছেলেমেয়েরা বাসায় চলে যাবে, শনি রবিবারের দিকে তিনি আদালতের রায় দিবেন এবং ঠান্ডা হয়ে যাবে পরিস্থিতি, কিন্তু হয়নি। সেটি একটি বাইনারি ভুল ছিল। তো সেই বাইনারি ভুল নিয়ে আলাপ করেছিলাম। এটি ছিল আমার মনে আছে 22শে জুলাই। আপনারা দিনক্ষণ যদি হিসাব করে মেলান তাহলে 22শে জুলাই। 24শে জুলাই আবার ইন্টারনেট চালু হলো। তো ইন্টারনেট চালু হওয়ার পরে আমরা দেখলাম যে এর আগ দিয়ে যে ইন্টারনেট বন্ধ ছিল, সেই ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময়ে যেসব ছবি প্রকাশিত হয়নি বাইরে, সেই সব ছবিগুলো বেরিয়ে আসতে শুরু করলো। কী ছবি? যেমন এক শিক্ষার্থী ভাইকে, বন্ধুকে পুলিশের গুলির মুখ থেকে বাঁচানোর চেষ্টা করছেন, তাকে একটু একটু করে টেনে দূরে নেওয়ার চেষ্টা করছিলেন এক যুবক, কিন্তু পারছিলেন না। মনে আছে সেই সব দৃশ্যের কথা, তাই তো? সহস্রাধিক হতে পারে। আমি আগেই বলেছি, সরকার এখনো তারা আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি এবং এইসব ভিডিও, এইসব তথ্য যেন বাইরে না যায় সেই জন্য ইন্টারনেট বন্ধ করে ইতিহাসের দীর্ঘতম কালরাত্রিতে ছাত্র জনতার উপর এইভাবে হামলে পড়েছে 24শে গণ অভ্যুত্থানে। যে গণ অভ্যুত্থানে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত হয়েছে, সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন হয়েছে এবং মানুষের ক্ষোভের তাণ্ডবে তামাতামা হয়েছে ঢাকা শহর। এরপরে 25-26 এই আলোচনাগুলো হয়েছে। 25-26-এ আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে তাকে শেখ হাসিনা শিক্ষা হয় না, আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? যে আগেই বলেছি যে তিনি যখন এতগুলো মৃত্যুর পরেও তিনি শহীদের বাড়িতে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন মেট্রো রেলে, তিনি যাচ্ছেন বিটিপি ভবন দেখতে। তো এই সমস্ত ক্ষেত্রে মানুষের যেই ক্ষোভ, সেই ক্ষোভগুলো দানা বাঁধছিল, চরমভাবে দানা বাঁধছিল। তো এই জন্য আলোচনা করেছিলাম যে তার শিক্ষা হয়নি, আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? যখন ব্রুটালিটির শাসক কোনো ব্রুটালিটি দিয়ে তার শাসন ব্যবস্থা পরিচালনা করেন, তার নিয়মই হচ্ছে যত বেশি ব্রুটালিটি সে দেখাতে পারবে, নৃশংস যত দেখাতে পারবে, ততই আপনার মনোবল ভেঙে যাবে। সুতরাং আপনার মনোবল ভেঙে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটা করছেন বলেই শেখ হাসিনা শহীদের বাসায় না যেয়ে মেট্রো রেল পরিদর্শনে যাচ্ছেন, বিটিপি পরিদর্শনে যাচ্ছেন এবং গণমাধ্যমে সংবাদ দেখাচ্ছে সব পরিস্থিতি স্বাভাবিক। তখনও প্রায় সেনাবাহিনী এবং অন্যান্য পুলিশের নানান রকম আচরণে এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে ঢাকার যান চলাচল স্বাভাবিক, মানুষ এই হত্যাকাণ্ড, মানুষ এই আন্দোলন মেনে নিচ্ছে না, মানুষ মুক্তি চায়, শান্তি চায়। এবং এ নিয়ে তখন তার পোষ্য বাহিনীরা রাস্তায় দাঁড়িয়ে যেয়ে ছাত্রদেরকে, মানুষদেরকে, যারা আন্দোলন চায়, যারা মুক্তি চায়, তাদেরকে মনোবল ভেঙে দেওয়ার জন্য নানা রকম প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। এমনকি যারা ছাত্র সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আপনার সে মনে আছেন, এবং তাদেরকে দিয়ে মন গড়া এই যে আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা, সেটি দেওয়ার চেষ্টা হয়েছিল। এই সমস্ত কিছুই ছিল এই আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। তো এরপরে ধৈর্যের পরীক্ষা নিয়ে আমরা কি, যখন ছাত্ররা বলল যে আমরা আন্দোলন প্রত্যাহার করছি, সাথে সাথে ফেসবুক এবং অন্যান্য গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে ছাত্র জনতা ফেটে পড়ল বিক্ষোভে। না, এটি বানানো একটি স্বীকারোক্তি। এই আন্দোলন তুলে নেওয়ার, শেখ হাসিনা 9 দফা তুলে নেওয়ার এই ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাতে আপনারা সবাই অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এই শব্দর এই যে অর্জন, সেই অর্জনটার একটা টার্ম দেওয়া খুব দরকার ছিল। যখন মনে হচ্ছিল যে সব কিছু নিভে যাচ্ছে, তখন 27 জুলাই আমি একটি আলোচনা করেছিলাম, নাম হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থান সঠিক পথেই আছে আন্দোলন। এটি নিয়ে একটু কথা বলার আছে যে তাহলে 24-এর গণ অভ্যুত্থান শব্দটা 27 জুলাই, আপনারা তারিখ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তার ঠিক দুদিন পরে 29 জুলাই বদরুদ্দিন উমর তার সাক্ষাৎকার নিয়ে বণিক বার্তা একটি প্রতিবেদন প্রকাশ করে। নাম হচ্ছে, তিনি বলেছিলেন যে 52 থেকে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে এটি হচ্ছে সর্ববৃহৎ। অর্থাৎ আমি যে আলোচনা করেছি 27 জুলাই, তার একদিন পরে বণিক বার্তা ইন্টারভিউ নিয়েছে বদরুদ্দিন উমরের এবং সেটা প্রকাশিত হয়েছে 29 জুলাই। সেখানে অভ্যুত্থান, এটাকে যে গণ অভ্যুত্থান নামকরণ করার যে চেষ্টা এবং পদক্ষেপ, যেটি খুব দুঃসাহস করে আমি নিয়েছিলাম, সেটার স্বীকৃতি মিলে ইতিহাসের অন্যতম কালের সাক্ষী বদরুদ্দিন উমরের কথায়। ছাত্রদের আন্দোলন সঠিক পথে এগাচ্ছে বলে আমি 100% নিশ্চিত। ছাত্রদের এই আন্দোলনের হাত ধরে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পাবে।
যে বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। ছাত্ররা যেই নামে আন্দোলন করছে বৈষম্যহীন ছাত্র আন্দোলন, বাংলাদেশটা হবে বৈষম্যহীন বাংলাদেশ এই ছাত্র আন্দোলনের যে ফলাফল সেটিতে। এবং এটিকে আপনারা নিশ্চিতভাবে বলতে পারেন 24-এর গণ অভ্যুত্থান। এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না। বাংলাদেশের রাজপথে যে অভাবনীয় দৃশ্য ঘটেছে সেটি কেবল একটি নামেই অভিহিত করা উচিত, 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমরা কেউ কেউ বলছি রক্তাক্ত জুলাই, কেউ কেউ বলছি ইনকিলাব জিন্দাবাদ, কিন্তু এটি আসলে 24-এর গণ অভ্যুত্থান। সেটি নিয়েও আমি বলেছি যে এটি হলো, বদরুদ্দিন আমর বলেছেন যে এটি হলো গণ অভ্যুত্থান। আজকে যখন আমি ওই কমেন্টটা দেখছি ফেসবুকে, যে একজন বললেন যে গণ অভ্যুত্থান শব্দটা আপনার মুখ থেকেই প্রথম আমি শুনলাম, তখন আমি একটু মেমোরি রিকল করলাম এবং এই দিনপঞ্জিগুলো মিলিয়ে দেখলাম যে না, আসলেই তো এভাবে ঘটেছে। যদিও আমি তখন মনে করিনি যে না, এই ধরনের শব্দচয়নগুলো এই ক্ষেত্রে যে খুব বেশি মনে রাখতে হবে সবাইকে, কিন্তু যখন অর্জনটা হয়ে গিয়েছে কিছু শব্দের অবশ্যই আমাদের মনে রাখা দরকার। এটিকে যদি আমরা সঠিক নামে নামকরণ না করতে পারতাম এবং জনতার সামনে যদি উঠিয়ে না ধরতে পারতাম, তাহলে হয়তো অর্জনটা অবশ্যই হতো, কিন্তু অনেক সুদূর প্রসারী হতো, হয়তো অনেক বেশি আমাদের আত্মত্যাগ এইটা দীর্ঘায়িত হতো। পরের যে গুরুত্বপূর্ণ শব্দটি আমাদের মাথায় আসার কথা সেটি হলো শেখ হাসিনার পদত্যাগ, এক দফা। তো এক দফার মনে আমাদের সবাই ছিল, আমরা সবাই শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছিলাম, কিন্তু তখনও পর্যন্ত আলোচনা হচ্ছে, অনেকেই বলছেন যে এই আন্দোলনের কোনো ভবিষ্যৎ নেই, ছাত্রদের আন্দোলন দিয়ে কোনো কিছু হবে না। কিন্তু তখন মানুষের একেবারে তুঙ্গে, আকাঙ্ক্ষা তুঙ্গে, যে না, এই আন্দোলন দিয়ে শেখ হাসিনা যেইভাবে তার 16 বছরের শাসন ব্যবস্থাকে ছাত্ররা একেবারে চ্যালেঞ্জ জানিয়েছে, এটির একটি রেজাল্ট আসতে বাধ্য। তখন কেবল এক দফার ঘোষণাটা আসতে বাকি। কিন্তু আমি বলেছি গণঅভ্যুত্থান শব্দটা আমি এনেছি 27 জুলাই। 29 জুলাই বণিক বার্তা সংবাদ প্রকাশ করে প্রথম বদরুদ্দিন উমরের ভাষা এটিকে গণঅভ্যুত্থান নামে আখ্যায়িত করলো। এরপরে কেবল বাকি থাকে শেখ হাসিনার পদত্যাগ। তো শেখ হাসিনার পদত্যাগ কেউই চাচ্ছে না। যদি শেখ হাসিনার পদত্যাগ চাইতে আমরা বলি যে এই দাবিটি প্রথম কার মুখে আসে, প্রথম আসে সলিমুল্লাহ খান। আপনাদের ভিতরে কার কার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বর্বরোচিত ছাত্র গণহত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন? কার কার কাছে মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার যদি শেখ হাসিনা করবেনই, তাহলে এতগুলো হত্যাকাণ্ডের সংখ্যা এখনো কেন প্রকাশ করছে না? কেন আবু সাইদের মৃত্যুর এজাহারে পুলিশের নাম নেই? সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না। লিভার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ইউল্যাবের সামনে তিনি ছাত্র হত্যার প্রতিবাদে যে জমায়েত, সেই জমায়েতে প্রথমবার বললেন, অনেক 8 মিনিটের তার বক্তব্য। সেই 8 মিনিটের বক্তব্যের সার কথা হলো যে এই যে শেখ হাসিনা, তিনি এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না, সুতরাং তার পদত্যাগ চাওয়া উচিত। আমি সেদিনই আলোচনা করলাম, কারণ তখনও শেখ হাসিনার পদত্যাগ দাবিটি নেই, তখনও ছাত্ররা 4 দফা, 8 দফা, 9 দফাতে ঘুরপাক খাচ্ছে। এরপরে আমি আলোচনা করলাম, আপনাদের ভিতরে কার কার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বর্বরোচিত ছাত্র গণহত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন? আপনাদের মনে থাকতে হবে যে 3 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবি এসেছে শহীদ মিনার থেকে। 4 আগস্ট ছাত্র জনতা বিক্ষোভ করেছে। 4 আগস্টের বিক্ষোভ থেকে তারা রোড মার্চ টু ঢাকা ঘোষণা করেছে। 5 আগস্ট সেদিনই পতন হয়, কিন্তু ছাত্ররা এক দফা ঘোষণা করেছে 3 আগস্ট শহীদ মিনার থেকে। নিশ্চয়ই আপনাদের মনে আছে 3 আগস্ট ছাত্ররা দাবি তুলেছে। আমি এই দাবি তুলি 1 আগস্ট আমার ভিডিওর মাধ্যমে। তার একদিন আগে, দুঃখিত, সেই 1 আগস্টে সলিমুল্লাহ খান প্রথমবার কোনোভাবে তার বক্তব্যে বললেন যে শেখ হাসিনার পদত্যাগ চাওয়া উচিত। আমি সেদিন আলোচনা করলাম যে আপনার কি মনে হয় যে ছাত্রদের এই যে হত্যাকাণ্ড, তখন হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় 200-250 ছাড়িয়ে গিয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবে? এই বিচার যদি হাসিনা করবেই, তাহলে আবু সাইদের মৃত্যুর এজাহারে পুলিশের ভূমিকার নাম নেই কেন?
কেন এক দফার দাবি এখনও আসছে না? তো 30শে আগস্ট আমি যখন 1 আগস্ট যখন আমি এক দফার দাবি করি, আপনাদের কি মনে হয় যে না এরপরেই এক দফা ঘোষিত হয়ে গিয়েছে? ছাত্র জনতা মিলে তখন সবার মুখের দাবি এক দফা, শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু কেউ বলছে না সাহস করে। সাধারণভাবে আমরা বলছি বিক্ষিপ্তভাবে, কিন্তু যেই দাবিটা আসার কথা যেই জায়গা থেকে, সেখানে কেউ আসছে না। 2 আগস্ট ছাত্র সমন্বয়কদের কারো একজনের সাথে আমার কথোপকথন হয়। আমি নানানভাবে আমার যে যতটুকু ইনফ্লুয়েন্স দিয়ে মাথায় দেওয়ার চেষ্টা করি, সময় এখন এক দফার। আমি ছোট্ট একটি জবাব পাই, আমি নাম দেখাচ্ছি না, সমন্বয়কদের তরফ থেকে কেউ একজন, আমরা জিততে এসেছি, না হলে জিততে এসেছি, ইনশাল্লাহ বিজয় আসবে। আমি উত্তর দিয়েছিলাম 100% আস্থা আছে তোমাদের উপরে আমার। এগুলো বলার কথা না, কার সাথে কথা হয়েছে সেটাও আমি বলছি না। 3 আগস্ট যে এক দফার ঘোষণা আসলো শহীদ মিনার থেকে। শহীদ মিনারের লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তো সমন্বয়ক আছে ঢাকাতে, তাদের সবাই মিলে, তাদের প্রধান নাহিদ ইসলাম শহীদ মিনারের ছাত্র জনতা সেদিন আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের তখন শঙ্কা যে পুলিশ যেভাবে ছাত্র শিক্ষক এবং জনতাকে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, কিভাবে সম্ভব যদি আর্মি এখনও রাস্তায় মাঠে 27,000 আর্মি, এই সেনা সদস্যরা যদি মানুষের বুকে গুলি চালাতে শুরু করে, তাহলে এই গুলির মুখে একটা দেশের সশস্ত্র বাহিনীর মুখে কতক্ষণ ধরে আন্দোলন করা সম্ভব, কত হাজার প্রাণ না চলে যেতে পারে, সেটি একটি শঙ্কা ছিল, সেটি একটি ব্যাপক আমাদের ভাবনা ছিল। সেই ভাবনার মুখে একটি ঘোষণা বারুদের মতো ছড়িয়ে যায় ছাত্র জনতার মাঝখানে। কি সেই ঘোষণা? আর্মি গুলি করবে না জনতাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাই তো? এখন এই আর্মি যে জনতাকে গুলি করবে না, সেই ঘোষণাটিও আমি এটারও ক্রেডিট নিতে চাই না, কিন্তু আমি প্রথম এটি খুবই ঝুঁকি নিয়ে 4টি সোর্স থেকে কনফার্ম করে আমার ফেসবুক পেজে যেটি দিয়েছি এবং পরবর্তীতে ভিডিওতেও সেটি আমি সন্নিবেশ করার চেষ্টা করেছি। সেই 4 তারিখই তখন মানুষের মনোবল অনেকখানি বেড়েছে বলেই আমার দৃঢ় বিশ্বাস যে আর্মি জনতার উপরে গুলি করবে না। এর পরের ঘটনা তো আপনারা জানেন যে নানানভাবে ওইসব সংবাদ প্রকাশিত হয়েছে। সেদিন কি হয়েছিল? আকরুজ্জামান বলেছিলেন, গান গাইছিলেন যে আরও বেশি কাঁদালে আমি উড়াল দেব আকাশে। এরপর বলছিলেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। এবং সেনাবাহিনীর জুনিয়র এবং মিড লেভেলের যেসব সেনা সদস্যদের দাবি ছিল তাদের বিদ্রোহ, যে না আমরা জনগণকে গুলি করব না, তিনি এগুলো নিয়ে বলেছিলেন যে না ঠিক আছে আমরা জনতাকে লক্ষ্য করে গুলি করব না। তো সেই ঘোষণাটাও যে সেনাবাহিনী দিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল, সেটি জনসমক্ষে এইভাবে ঘোষণা করাটাও ছিল একটা বড় টার্নিং পয়েন্ট এই আন্দোলনের, যেন মানুষ আশ্বস্ত হয় যে সেনাবাহিনী গুলি করবে না, তারা যেন নির্ভয়ে রাস্তায় নামতে পারে। লক্ষ্য ছিল একটাই। এরপরে রাস্তায় নামলো হচ্ছে 5 আগস্ট, 36 জুলাই আমাদের। এই 5 আগস্টের ঘটনা বলেই আমি শেষ করব। তখন ঢাকায় সুবহে সাদেক আমি লিখেছিলাম যে কোটি মানুষ এরই মধ্যে ঢাকা অভিমুখে রওনা দিয়েছে। বিজয় অথবা মৃত্যু, আমাদের আর ফেরার কোনো রাস্তা নেই। বিজয় অথবা মৃত্যু, আমাদের আর ফেরার কোনো রাস্তা নেই। এই শব্দটি প্রথমবার উচ্চারণ করেছিলেন ফরহাদ মাজহার তার একটি লেখায়। আমি সেখান থেকে কোট করে নিয়েছি, লিখেছিলাম। তো এখন কেন লিখেছিলাম যে কোটি মানুষ এরই মধ্যে ঢাকায় অভিমুখে রওনা দিয়েছে? কেননা ঢাকা ছেলেমেয়েরা, ছাত্ররা ঘোষণা দিয়েছে মার্চ টু ঢাকা কালকেই। শহীদ মিনারে তারা একত্রিত হতে বলেছে। প্রথমে ঘোষণা দিয়েছিল একদিন পরে, 6 তারিখে। পরে তারা যখন গণজোয়ার দেখলো এবং যখন দেখলো যে আর্মি সিদ্ধান্ত নিয়েছে জনতার উপর তারা আক্রমণ করবে না, তখন তারা এটাকে একদিন আগিয়ে নিয়ে আসলো। তো তখন কেন আমি লিখেছি যে 5 তারিখ সুবহে সাদিক, সেই দিনও যখন ছোট ছোট সংবাদ পাচ্ছি, ট্রাফিক অ্যালার্ট বলে একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমি দেখার চেষ্টা করছি কোন রাস্তায় কি আছে। ইন্টারনেট বন্ধ, খুবই অল্প 2-1টা ছবি ভিপিএন ব্যবহার করে কিভাবে যেন আসছে। আমি দেখছি শুনশান নীরবতা, যাত্রাবাড়িতে মানুষ নেই, উত্তরাতে মানুষ নেই,
সব বাড়িতে বাড়িতে নিচে যেয়ে মাইকিং করছে সেনাবাহিনী যে নিচে নামলে গুলি করবে। এর মধ্যে আমি লিখে ফেলেছি যে কোটি মানুষ ঢাকা অভিমুখে রওনা দিয়েছে, বিজয় অথবা মৃত্যু, আমাদের আর ফেরার কোনো রাস্তা নেই। কেন লিখেছিলাম? কারণ হচ্ছে আমার আত্মবিশ্বাস ছিল আজকে মানুষের দিন, গণমানুষের দিন, আজকে মানুষ রাস্তায় নামবে। যদি না নামে তাহলে এই যে ছাত্ররা যারা মারা গিয়েছে এবং যেই ছাত্র সমন্বয়ক 158 জন, এদের প্রত্যেকের ফাঁসি নিশ্চিত হয়ে যাবে। এটা হতে দেওয়া যায় না, এটা হবে না। বাংলার মানুষ যদি রাস্তায় না নামে আজকে, তাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নেই। শুধু এই ছাত্রদের না, আমরা যারা বাইরে থেকে কথা বলেছি, আমাদের আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংসের মুখে, সব কিছু বিচারের কাঠগড়ায়। সেই আত্মবিশ্বাস থেকেই লিখেছিলাম। কিন্তু সেটাই কি শুধু আত্মবিশ্বাস ছিল না, এর পেছনে ছিল কোনো রকম সাক্ষ্য প্রমাণ? হ্যাঁ, সাক্ষ্য প্রমাণ ছিল একটু। সেটা হলো, এদেরই একজন আমাকে একটা মেসেজ দিয়েছিলেন এক সময় যে আগামীকাল ঢাকায় 1 কোটি মানুষ আসবে, আপনি নিশ্চিত থাকুন। আমি জানি না কোন ভেবে তারা বলেছিল, কোন আত্মবিশ্বাস বলেছিল, কিন্তু আমি তাদের সেই কথার উপর আস্থা রেখেছিলাম আমার নিজের কাছে। এই জন্যই যখন সুবেহ সাদিক যাত্রাবাড়িতে কিংবা উত্তরাতে কিংবা অন্য জায়গায় কোথাও মানুষ নেই, আমি তখন লিখেছিলাম কোটি মানুষ ঢাকা অভিমুখে, বিজয় অথবা মৃত্যু, আমাদের আর পেছনে ফেরার কোনো সুযোগ নেই। এর পরের 4-5 ঘন্টা কিভাবে কেটেছে আপনারা জানেন? রুদ্ধশ্বাস, ইন্টারনেট বন্ধ, কোথাও কোনো ছবি নেই, কোথাও কোনো টু শব্দ নেই, মানুষের কোথাও কোনো আওয়াজ নেই। অনেক পরে 4-5 ঘন্টা পরে আমি শুনলাম শহীদ মিনারে 50 থেকে 100 জন ছাত্র একটু দাঁড়ানোর চেষ্টা করেছিল, তাদেরকে সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষিপ্ত করে দিয়েছে। মনে হচ্ছিল যে এই জীবন রাখার আসলে কোনো মানে হয় না, এমনই খারাপ লাগার সময়। 4-5 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষা কর প্রথমবার একটি বিবিসির ছোট্ট একটি সংবাদ পেলাম যে ঢাকার উত্তরাতে কয়েকটি জায়গায় বেশ কয়েক হাজার মানুষ জড়ো হওয়ার চেষ্টা করেছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছে। ঢাকার তখন লাইভ একটু করে বিবিসি লাইভ দিচ্ছিল, আপনারা নিশ্চয়ই স্ক্রিনশটটা দেখেন। আমি সেটুকু দিলাম, দেওয়ার পর মনে হলো যে না, এই তো মানুষ ব্যারিকেড ভাঙতে শুরু করেছে। আপনারা যারা রাস্তায় ছিলেন তারা হয়তো জানেন, আত্মবিশ্বাসে ছিলেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, কিন্তু আমরা তো অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে, জানি না। এবং আমার এই তথ্যের উপর তখন কিছু মানুষ নির্ভর করছে যে না, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। এরপরে বিজনেস স্ট্যান্ডার্ড, আমি সারা জীবন মনে রাখবো বিজনেস স্ট্যান্ডার্ডের এই ভূমিকা। তারা বলল যে আমরা যুক্তরাষ্ট্রের কোনো এক অ্যাডমিন বসে এই পোস্ট দিচ্ছে, শনি রাখড়া থেকে অন্তত 4 লক্ষ জনতা ঢাকার অভিমুখে রওনা দিয়েছে। আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে, গুজবাম হচ্ছে। ওটাই ছিল ক্ষণ। 5 লক্ষ মানুষ, 4 থেকে 5 লক্ষ মানুষ যখন ঢাকার দিকে রওনা দেয়, তখন আর বুঝতে বাকি থাকে না যে এই কারফিউ ফেল করেছে। আর আগের দিন ঘোষণা দিয়েছি সেনাবাহিনী জনতাকে গুলি করবে না। আপনি যদি সব হিসাব মিলান, এটাই বিজয়। আমি সেই সময়গুলোর কথা মনে করছি এবং তারপরে আরও অনেক স্ট্যাটাস লিখেছি। প্রতিটা সেকেন্ডে স্ট্যাটাস লিখে আমি মানুষকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এরপর যখন শুনলাম সেনাপ্রধান 2টায় ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, তখন অনেক কিছু মনে হচ্ছিল যে সেনাপ্রধান কেন ভাষণ দিবেন। সেনাপ্রধান ভাষণ দেয় কোন দেশে? যেই দেশে হেড অব দ্য স্টেট, রাষ্ট্রপ্রধান অকার্যকর থাকে। আর না হলে রাষ্ট্রপতি দিবেন, না হলে শেখ হাসিনা যদি পদত্যাগের ঘোষণায় দিবেন তিনি নিজে দিবেন, সেনাপ্রধান কেন দিবেন? এরপরের ঘটনা তো আপনারা জানেন, সবই জানেন, নতুন করে বলার অপেক্ষা নাই। 36 জুলাইয়ের পরের ঘটনা কি, দিনপঞ্জি কি, আমি আর এই আলোচনায় টানব না। তবে আমি আশা রাখি যে এই বইমেলায় আমি একটি বই লিখব। সেই বইটার নাম হলো আমি বিজয় দেখেছি 36 জুলাই।